বন্ধুরা, আমি নিতাই রায় আর আপনারা দেখছেন ইন্ডিয়ান গার্ডেনিং চ্যানেল। বন্ধুরা, আজ আমি প্রথমে একটু বলে নিতে চাই যে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে হিন্দিতে না বলে বাংলায় বলতে, যাতে বাংলা বোঝার সুবিধে হয়। তো আমি সেই জন্য হিন্দিতে বলছি না, আমি বাংলাতেই বলছি। আজকে যে গাছটি সম্বন্ধে আমরা বলবো, আলোচনা করব, সেটি হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। আপনারা অনেকে নাম শুনেছেন, অনেকে দেখেছেন, অনেকের বাড়িতেও আছে। এই গাছটি সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে দারুণ গন্ধ। এর পাতাতেও গন্ধ, এর ফলে গন্ধ, দারুণ গন্ধ। মানে এত সুন্দর এর গন্ধ, যা যে আপনার বিশেষ করে অনেকে কি করেন, হাতের মধ্যে এর পাতা ছিঁড়ে দিয়ে দেন। আপনি হাতে যদি এর পাতা একটুখানি আহ, নিয়ে যদি হাতে একটু ঘষেন, তাহলে দারুণ গন্ধ পাবেন। এরকম ভাবে যদি একটু ঘষে নেন, দেখবেন দারুণ গন্ধ আপনার হাত থেকে ছাড়ছে, দারুণ অ্যারোমা এই গাছে। দারুণ গন্ধ ছাড়ে। আর এই গাছটা বড় হতে একটু সময় লাগে, কিন্তু যেহেতু এখন আমরা সবই কলমের গাছ করি, তো কলমের গাছের সুবিধা হচ্ছে 1 বছরের মধ্যেই ফল এসে যায়। এই গাছটা ফলটা যেটা হয় সেটা একটু অবলং টাইপের, একটু লম্বা মতো, ডিমের মতো দেখতে হয়। আর ফলটা পেকে গেলে হলুদ হয়, আর কাঁচা অবস্থায় সবুজ থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গাছের জন্য কোনো বেশি পরিচর্যা দরকার হয় না। খুব সাধারণ অবস্থায় সাধারণভাবে গাছটি হয়, কিন্তু সবচেয়ে বেশি দরকার এটির আলো। আলো, সূর্যের আলো খুবই দরকার। গাছের ফল হতে গেলে এই গাছের প্রচুর আলো দরকার। যেখানে আপনার সরা মানে গাছে রোদ আসবে, দিনে 8-10 ঘন্টা যেখানে রোদ আসে, সেরকম জায়গায় আপনাকে এই গাছটা রাখতে হবে। গাছটা আপনি টবে করতে পারেন, যেমন দেখুন এটা আমি টবে লাগিয়েছি। এই গাছটা মোটামুটি ধরুন 4 থেকে 5 ফুট পর্যন্ত আপনি লম্বা হতে দিতে পারেন। আপনি দরকার হলে পিঞ্চিং করতে পারেন। পিঞ্চিং করে, পিঞ্চ মানে ধরুন আপনার যে গাছের নতুন কুঁড়ি আসছে, সেই কুঁড়ি থেকে মানে পাতার এখান থেকে নতুন হয়তো বাড়ছে আসছে, সেটা পিঞ্চ করে দিলে এখান থেকে নতুন ডাল বেরোবে। যেমন এই দেখুন, এই গাছটা আমি করেছি। এই গাছটা এখানে ডাল ছিল, ডালটা কেটে দিয়েছি। এখান থেকে দেখলে দেখতে পাবেন আপনারা, এই দেখুন, এখান থেকে ডালটা কেটে দেওয়া হয়েছে। এর পাশ থেকে দেখুন নতুন ডাল বেরোচ্ছে, এর পাশ থেকে নতুন নতুন ডাল বেরোচ্ছে। এখানে একটা ডাল বেরোচ্ছে, এখানে একটা ডাল বেরিয়েছে, নিচেও ডাল বেরিয়েছে। এখান থেকে নতুন নতুন ডাল বেরোবে। যে গাছ কেটে দিলে, প্রুনিং করলে এর থেকে নতুন ডাল বেরোবে, এবং সেই ডালটা থেকেও আরো, মানে এটা আস্তে আস্তে বুশি হয়ে যাবে। যখন এই ডালটা একটু বড় হয়ে যাবে, এই ডালটা আমি একটু মোটা হয়ে গেলে এই ডালটাও আমি কেটে দেবো। এখন একটু নরম আছে, এটা একটু শক্ত হয়ে গেলে এই ডালটাও কেটে দেবো। এইখান থেকে, এখান থেকে কেটে দিলে এখান থেকে আবার নতুন ডাল বেরোবে। এই পাতার এই জায়গাটা থেকে আবার নতুন ডাল বেরোবে। এইভাবে আপনি গাছের পাতায় ডাল কেটে প্রুনিং করে আপনি এটাকে বসি করে রাখতে পারেন, যদি বারান্দায় রাখেন। আপনার যদি মাটিতে লাগাতে চান, জমিতে লাগাতে চান, আপনার বাগানে লাগাতে চান, তাহলে এটাকে বড় করতে দিতে পারেন। মোটামুটি 5-6 ফুট পর্যন্ত আরামসে বেড়ে যাবে। আর সবচেয়ে বেশি বড় গাছ আমি দেখেছি মোটামুটি 10 ফুট মতো। তার চেয়ে বেশি বড় গাছ আমি কখনোই দেখিনি। বিরাট বড় পর্যন্ত, এই 10 ফুট পর্যন্ত ম্যাক্সিমাম দেখেছি। বিরাট বড় একটি, মানে জঙ্গলের মতো একটা জায়গা হয়েছিল, সেইটাই আমি লাস্ট দেখেছি বড় সবচেয়ে। আর এমনি সাধারণত যা বাড়িতে হয় 5-6 ফুটের বেশি হয় না। এবার বলি টব। টব আপনার মোটামুটি যেহেতু 4-5 ফুট 6 ফুট পর্যন্ত আপনি লম্বা করবেন, আপনার মোটামুটি 12 থেকে 14 ইঞ্চি মতো, যেমন এটা 14 ইঞ্চি টব আছে, 14 ইঞ্চি টবে আপনি লাগাতে পারেন। 14 ইঞ্চি টবে লাগানোর সুবিধা হচ্ছে আপনি এটা চট করে ট্রান্সফার করার দরকার হয় না। এখন লাগিয়ে দিলেন, এ চলতেই থাকবে, এই টবে আপনার পুরোপুরি বড় হবে। আপনি যদি ছোট টবে লাগাতে পারেন, আপনার যে এই গাছগুলো নিয়ে আসেন নার্সারি থেকে যদি নিয়ে আসেন বা অনলাইন থেকেও যদি কেনেন, তাহলে দেখবেন ছোট পটে দেবে বা ছোট প্যাকেটের মধ্যে দেবে, সেইটাকে আপনি ছোট পটে লাগাতে পারেন। এবার তারপরে ধরুন 6 মাস বা 1 বছর পরে এটাকে আপনি কোনো বড় জায়গায় আবার ট্রান্সফার করতে পারেন। 6 মাস অন্তর বা 1 বছর অন্তর একবার করে ট্রান্সফার করে দিলেন, একটু বড় পটে করে দিতে পারেন। সেটাতে কোনো অসুবিধা নেই, আপনি ছোট জায়গা দিয়ে শুরু করতে পারেন, যেখানে অনেকগুলো গাছ, তারপরে আপনি প্রয়োজন মতো এটা বড় টবে করতে পারেন। আমি একেবারেই বড় টবে লাগিয়ে দিয়েছি, এটাতে কোনো অসুবিধা নেই। এর জন্য যে মাটি দরকার সব, আরেকটি যে বলে দিই, যদি টবে লাগাতে চান একে কিন্তু ঠিকমতো সার দেওয়া দরকার, সার জল ঠিকমতো পরিচর্যা দরকার। আর আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে
মানে ভালো জিনিস এটা টবের থেকে, প্লাস্টিক টব, যেমন এটা প্লাস্টিক টব, আমাদের যেহেতু ছাদের উপর চাপ পড়তে পারে এই জন্য আমরা হালকা টব সব ব্যবহার করি, এই জন্য প্লাস্টিক টব ব্যবহার করি। আপনি ইচ্ছে হলে মাটির টবও ব্যবহার করতে পারেন, মাটির টব বরং প্লাস্টিকের থেকে অনেক ভালো অবস্থায় গাছটাকে গ্রো করায়, কারণ মাটির টবের গায়ে পোরাস থাকে, পোরাস আপনার যে হিউমিডিটি থাকে, মানে মাটির জলের ব্যবস্থাটা, জলটা ওখান থেকে শুষে নেয় আস্তে আস্তে কন্টিনিউয়াস, প্লাস আপনার পোরাসের জন্য ভেতরে সাপ্লাই, অক্সিজেন সাপ্লাই হয়। প্লাস্টিক টবে সেটা কিছুই হয় না, কিন্তু প্লাস্টিক টবে আমরা ব্যবহার করি, প্লাস্টিক টবে ভালো গাছ হয়, খুবই ভালো গাছ করেছি আমরা। তা প্লাস্টিক টবে সবচেয়ে সুবিধা হচ্ছে এটা হালকা, প্রচুর হালকা, মাটির টবের চেয়ে অনেক গুণ হালকা, সেই জন্য প্লাস্টিক টব ব্যবহার করি। এবার বলি এটা মাটি কিভাবে করবেন। মাটির জন্য দোআঁশ মাটি দরকার। দোআঁশ মাটি মানে যে মাটিতে বালি আর এঁটেল মাটি দুটো ভাগ সমান আছে, মানে যে মাটি খুব হালকা ঝুরঝুরে হয়, যে মাটিতে জল বেশিক্ষণ দাঁড়ায় না, যে মাটি থেকে জল তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। আপনার যদি কোনো মাটিতে উম, মাটিতে যদি আপনার এঁটেল মাটি হয়, আপনার যদি আশেপাশে বাড়িতে এঁটেল মাটি পাওয়া যায়, সেখানে অন্য কোনো মাটি নেই, যে কোনো মাটিতেই এটি হয়, কিন্তু এঁটেল মাটি যদি পাওয়া যায় তাহলে কিভাবে করবেন, তার সঙ্গে খানিকটা নদীর বালি মাটি মিশিয়ে নেবেন। নদীর বালি মাটি আপনি অনেকের কাছেই পাবেন, আপনি যদি আশেপাশে যে কোনো নার্সারিতে বলেন তারাও আপনাকে সাপ্লাই দিয়ে দেবে নদীর বালি। আর আপনি যদি তাও না পান তাহলে বিল্ডিং স্যান্ড, যেখানে আপনার যে কোনো জায়গায় এখন বিল্ডিং স্যান্ড পাওয়া যায়, বাড়ি তৈরি হচ্ছে সেখানে বালি পাওয়া যাচ্ছে, সেখান থেকে বালি নিয়ে এসে খানিকটা তার সঙ্গে মিশিয়ে নেবেন, বেশি না, মোটামুটি ধরুন 10 ভাগের 1 ভাগ বালি মিশিয়ে নেবেন, তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। যদি সেরকম বেশি এঁটেল হয় সেখানে সেক্ষেত্রে 2 ভাগ মেশাবেন, মানে 8 ভাগ মাটি আর 2 ভাগ বালি, তাহলে যথেষ্ট। আর তার সঙ্গে দরকার এটা হিউমাস রিচ সয়েল দরকার। হিউমাস রিচ মানে যেখানে সার ভালো আছে, মানে অর্গ্যানিক সারটা ভালো যে মাটিতে থাকে সেই মাটি তে খুব ভালো গাছ হয়। যেমন আমি এই মাটি এই মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি কম্পোস্ট। কম্পোস্টের বদলে আপনি গোবর সার মেশাতে পারেন, পুরনো 1 বছরের গোবর সার আপনি মাটির সঙ্গে মিশিয়ে নিতে পারেন। পুরনো গোবর সার হলে একটা সুবিধা হয়, আপনার অন্য কিছু সার খুব কম ব্যবহার করতে হয়, কারণ গোবর সারটা এত ভালো কাজ করে এই গাছের ক্ষেত্রে যে অন্য কোনো কিছু দরকারই হয় না। আর আপনাকে প্রতি 1 মাস অন্তর একবার করে এই সার দিতে হবে, যেমন আমি আজকে খুঁড়ে দিয়েছি, এতে সার দিয়ে দিয়েছি। দেখুন এই গোড়াটা কিন্তু মাসে একবার করে একটু খুঁড়ে দেবেন, কারণ ভীষণ রকম এদের শেকড় ছড়ায়, এই গাছের ভীষণ শেকড় ছড়ায় দেয়, আপনারা দেখতে পাবেন কিছু কিছু শেকড় ছেঁড়াও আছে, শিকড় ছিঁড়লে কোনো চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন এই এই দেখুন, এই শেকড় ছিঁড়েছে, এই কিছু শেকড় ছিঁড়লে কিছু ভয় পাওয়ার কিছু নেই, কারণ শেকড় ছিঁড়লে নতুন শেকড় গজাবে, কোনো অসুবিধা নেই, এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। তা এর শেকড় নিয়ে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর চেষ্টা করবেন একটু গোড়াটা উঁচু করে দেওয়ার, যে কোনো যখনই একটু মাটিতে লাগাবেন এর গোড়ায় যেন জল না জমে সেই জন্য একটু চেষ্টা করবেন। দেখুন আমি গোড়াটা একটু একটু উঁচু করে দিয়েছি, গোড়াতে মাটিটা বেশি দিয়েছি, চারপাশটা একটু আহ কম রেখেছি, গোড়াটা একটু বেশি উঁচু করে দিয়েছি। এতে কি হয়, গোড়াতে বেশি জল লাগে না, কিন্তু জলটা সাইডে চলে যায়, আর গোড়াটা না হলে অসুবিধা হয়, পচে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু টবে লাগিয়েছি, প্লাস্টিকের টবে, এতে তলায় ফুটো কম আছে, মানে 4টে ফুটো করা আছে, 4টে ফুটোতে থেকে জল হয়তো সবটা বেরোবে না, কিছুটা জমেও থাকবে, সেই জন্য জলটা সবসময় দেখে নেবেন, এতে যে জল থাকবে হাত দিয়ে দেখে নেবেন ভিজে কিনা। দেখুন এটা আমার ভিজে আছে, ভিজে কি করে বুঝবেন, আপনি মাটিটা হাতে নেবেন, মাটিটা হাতে নিয়ে দেখুন, যদি দেখেন মাটিটা জমে যাচ্ছে, এরকম ডেলা পাকিয়ে যাচ্ছে, তাহলে জানবেন তাতে জল আছে। যে কোনো মাটি হাতে নিয়ে এই দুটো আঙুলে নিয়ে দেখুন, আঙুলে নিয়ে যদি দেখেন আপনি মাটিটা চেপটে যাচ্ছে, এইভাবে চেপটে যাচ্ছে, বোঝা যাবেন ভিজে আছে। দেখুন মাটি ভিজে আছে, যে কোনো মাটি এইভাবে নিয়ে যদি দেখেন এইভাবে একটা, এই দেখুন এতে জল আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে জল আছে। তা আপনি যদি দেখেন মাটিটা গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে জানেন তাতে আর জল নেই। আর উপরে হাত দিলে আপনি বুঝতে পারবেন, আপনাদের হাত তো দিলেই বোঝা যায়, এটা সাধারণত যারা নতুন তাদের জন্যই এটা বলছি, যে এইভাবে আপনারা দেখতে পারেন। আর আপনি যদি হাত দিয়ে দেখেন মাটি অল্প ভিজে আছে, কোনো জল দেবেন না, ওপরটা শুকিয়ে যেতে দিন, তারপর আবার জল দিন, যখন দেখবেন একটু শুকনো হয়ে গেছে ওপরটা, হাত দিয়ে দেখবেন শুকনো শুকনো হয়ে গেছে, তখন জল দিন আবার। আর জল বেশি পড়লে কিন্তু এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, জল যদি আপনি ফল বা ফুল এসছে এই সময় আপনি জল দেন, তাহলে ফল ফুল ঝরে যাবে। বেশি জল জমে থাকলে কিন্তু ফল ফুল ঝরে যায়, সেই সময় একটু কম জল দিতে হয়।
জল দেবেন, কিন্তু দেখবেন যেন ধরুন সপ্তাহে 2 দিন বা 3 দিন জল দিলেন, দেখে নেবেন যদি জল ঠিক থাকে তাহলে আর জল দেবেন না নতুন করে, ওপরটা ভিজে থাকলে আর জল দেবেন না। এবার বলি গাছের পোকামাকড় সম্বন্ধে। গাছের পোকামাকড় এই গাছের সবচেয়ে বড় সমস্যা, এই যে কোনো লেবু গাছের আর জবা গাছ, এই দুটি গাছের সবচেয়ে বড় সমস্যা, যা এই একজনই সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে আমরা যাকে বলে মিলিবাগ। মিলিবাগ একদম তুলোর মতো পোকা, যাকে তুলো পোকা অনেকে বলে। তা মিলিবাগই সবচেয়ে বড় সমস্যা। মিলিবাগ সমস্যা হয় বেশি সার দিলে। আপনি যদি গাছ প্রচণ্ড নাইট্রোজেনের সার পেয়ে যায়, আর প্রচুর পাতা ঝালরা হয়ে যায়, আর যদি জল বেশি পায়, তাহলে মিলিবাগ হইতে পারে। মিলিবাগ দূর করার সবচেয়ে বড় সুবিধা আছে, খুব সহজে এটি চলে যায়। আপনি যদি প্রতি 15 দিন অন্তর ডেটল সাবান, ডেটল লিকুইড সোপ যেগুলো আছে, ডেটল লিকুইড সোপ, বা আপনি যদি স্যাভলন বা লাইফ বয় লিকুইড সোপ, আপনি 1 লিটার জলে 10 ফোঁটা দিয়ে দেবেন। দিয়ে সেটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে নেবেন। নেওয়ার পর আপনি এটাকে স্প্রে করে দিন, পুরো গাছকে চান করিয়ে দিন, ব্যাস। আর কিছু দরকার নেই। এই গায়ে মিলিবাগ আসবেই না। আর যদি এসে যায় মিলিবাগ, তাহলেও সেম সেম, ওই ভালো করে স্প্রে করুন ওর ওপর, 2 দিন 3 দিন পর পর করতে থাকুন, দেখুন মিলিবাগ সব পালিয়ে গেছে, আর কোথাও পাওয়া যাবে না মিলিবাগকে খুঁজে। এইটা সবচেয়ে এই ছাড়া যদি খুব আপনি ধরুন অনেক দিন হয়ে গেছে, মিলিবাগ প্রচুর পুরো গাছকে আপনার ভর্তি করে দিয়েছে, সমস্ত এই যে স্টেমটা আছে, স্টেমটাকে পুরো খেয়ে ভর্তি করে দিয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে, কিছু পেস্টিসাইড নিয়ে আসতে হবে, যেমন লোবর বা কিছু, আপনি যে কোনো নার্সারিতে গেলেই পেয়ে যাবেন, যে কোনো পেস্টিসাইড আপনি ব্যবহার করতে পারেন এরকম। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে নিম তেল। নিম তেল আপনি যদি ব্যবহার করেন প্রতি 15 দিন বা 1 মাস অন্তর, মাসে একবার ব্যবহার করলেও যথেষ্ট। নিম তেল যদি ব্যবহার করেন, 1 লিটার জলে 5 ফোঁটা যদি নিম তেল দিয়ে পুরো স্প্রে করে দেন পুরো গাছকে, তাহলে দারুণ কাজ করে। এরপর বলি গাছের সার। সারটা রেগুলার দরকার, সবচেয়ে বেশি দরকার নাইট্রোজেন আর পটাশ, বিশেষ করে যখন ফুল বা ফল ধরবে, আর সেই সময় পটাশটাও দরকার, আর নাইট্রোজেনটা দরকার গাছের বাড়ার জন্য। এই যেমন গাছটা ছোট আছে এখন, কিন্তু এর নাইট্রোজেন খুব দরকার। যত নাইট্রোজেন ভালো পেলে কি হবে, গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে। আর ডালটাও আমরা কেটে দেবো, এই ডালটাও আমরা কেটে দেবো আস্তে আস্তে, 2-4 দিন পরে ডালটাও কেটে দেবো, যাতে আরও এই ডালগুলো বড় হতে থাকে, আর পাশ থেকে নতুন ডাল বেরোতে থাকে। এই গাছটা পুরো ঝাড় করে ফেলবে, একদম বুসি টাইপের গাছ হয়ে যাবে। এবার এই গাছের জন্য সবচেয়ে বেশি দরকার, আমরা ব্যবহার করি কম্পোস্ট বা গোবর সার। যারা কম্পোস্ট বা গোবর সার পাবেন না, আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন, অনলাইনে সব কিছুই এখন অ্যাভেলেবেল। যে কোনো সার, যে কোনো গাছ, আপনি এই গন্ধরাজ গাছ আপনি যদি আশেপাশে নাও পান, আপনি অনলাইনে দেখুন, আমাজনে দেখুন, ফ্লিপকার্টে দেখুন, আপনি পেয়ে যাবেন। যে কোনো অনলাইন সাইটে গেলে আপনি এই গাছগুলো পেয়ে যাবেন। এছাড়া সারের কথা বলি, আপনি অনলাইনেও পেয়ে যাবেন। আর আপনার যদি আশেপাশে সোর্স থাকে, আপনার যদি অ্যাভেলেবেল থাকে, কোনো নার্সারি থাকে বা কোথাও থেকে আপনি জোগাড় করতে পারেন গোবর সার বা কম্পোস্ট সার নিয়ে এসে, এটা প্রতি মাসে 2বার করে 1 মুঠো করে, এই যেমন এটা 14 ইঞ্চির টব, 14 ইঞ্চির টবে আপনি 2 মুঠো করে গোবর সার বা পাতা পচা সার বা কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যেটাকে বলি আমরা, ভার্মি কম্পোস্ট 2 মুঠো করে দিয়ে দেবেন। দিয়ে গোড়াটা একটু খুঁড়ে দেবেন, প্রতি মাসে 1বার করে দেবেন বা 2বার করে দেবেন, একটু গোড়াটা খুঁচিয়ে দেবেন। আর প্রতি মাসে বা 2 মাস অন্তর গোড়াটা একটু বেশি বেশি করে খুঁচিয়ে দিন। সার যখন দেবেন অল্প করে দেবেন, খুঁচিয়ে দেবেন, এই গোড়াটা একটু আলগা করে দেবেন, একটু আলগা করে সার দিয়ে দেবেন। আর 1 মাস বা 2 মাস অন্তর গোড়াটা ভালো করে, একদম যেমন আমি দিয়েছি প্রায় 6 ইঞ্চি মতো, প্রায় 6 ইঞ্চি মতো খুঁড়ে এটাকে সার দিয়ে দিয়েছি। এইটা যদি করতে পারেন রেগুলার, আপনার গাছ খুব ভালো বাড়বে, কারণ এটা কি হবে, এরিয়েটেড হয়ে যাচ্ছে আপনার গাছটা, যে মাটিটা সেটা এরিয়েটেড হয়ে যাচ্ছে। এখানে গাছের অক্সিজেনটা ভালো পাচ্ছে, সরি, এয়ারটা ভালো পাচ্ছে, জলটা ভেতরে যে জলটা যদি জমে থাকে সেটাও বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, গাছটা নষ্ট হবে না, খুব তাড়াতাড়ি ভেতর পর্যন্ত হাওয়াটা ঢুকবে, শুকিয়ে যাবে। এই গেল সার সম্বন্ধে। এরপর পোকামাকড় নিয়ে বললাম। যদি আর কিছু বাকি থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি আরও কিছু গাছ সম্বন্ধে জানতে চান, আরও নতুন নতুন যে গাছগুলো দেবো সেগুলো সম্বন্ধে যদি জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।